আমি সবই বুঝতে পারছি দীপুদা, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ দীপুদা, খাওয়া পড়ার দায়িত্ব তোমাকে নিতে হবে না, তুমি শুধু আমার এই কুমারী নামটা ঘুচিয়ে দাও দীপুদা। দেখো দেখো রমা, আমার সংসার যা অবস্থা, আমি কথা দিচ্ছি দীপুদা, স্ত্রীর দাবি নিয়ে আমি কোনোদিন তোমার বাড়িতে আসবো না। নাম্বার কিছু মিস হয়েছে, ভাবতে পারো কি নাম্বার অবস্থায় কিছু মিস হয়েছে, পড়লে কোনো নাম্বার কুমারী কিছু মিস হয়েছে, মেয়ে প্রমোটার শুনবে লজ্জা, ঘেন্নার মাথা নিজে বলতে পারে তুমি আমাকে বিয়ে করো। তোমার ব্যথা রমা। বোঝো কতটুকু বোঝো দীপুদা, কতটুকু বোঝো বাঙালি ঘরের কুমারী মেয়েদের ব্যথা ওই স্বয়ং ভগবান বোঝে না। আমাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে যার যা খুশি বলছে। কে কি বলছে? কালই বিনোদ মোদি দাদাকে ডেকে বলল আমার সঙ্গে আপনার বোনের বিয়ে দেবেন। বিরাট বিরাট খারাপ জাদার এত স্পর্ধা, এর চোরাই মাল বিক্রি করে ইদানিং দুটা পয়সা জমিয়েছে, 2 বছর আগেও যার গাড়ি আনতে বাবু বলে নেয়। মাথা গরম করছো দীপুদা, লোকের মুখ তুমি কি দিয়ে বন্ধ করবে? গরিবের ঘরে শুধু এই রূপ থাকলেই মেয়েদের বিয়ে হয় না, রাশি রাশি রূপাও চাই দীপুদা, রাশি রাশি রূপাও চাই। রমা, লক্ষ্মী কেদনা, আমি আপ্রাণ চেষ্টা করব তোমাকে সসম্মানে ঘরে নেবার জন্য। দীপার একটা ব্যবস্থা না করে এখনই যদি আমি বিয়ে করি তাহলে মা বাবাও দুঃখ পাবে। দীপুদা, বেকারত্ব বিশ্বাস আমার নিশিদিন করে করে খাচ্ছে, ছোট বোনটা আমার চোখের সামনে মুখ কালো ভার করে ঘুরে বেড়াচ্ছে, ওর একটা ব্যবস্থা না করে। তাহলে থাক দীপুদা, আমি আর তোমাকে বিব্রত করতে চাই না। তুমি যতদিন স্বাবলম্বী হতে না পারবে আমি তোমার জন্য অপেক্ষা করব দীপুদা, অপেক্ষা করব, দরকার হলে মৃত্যুর শেষ পর্যন্ত। তোমার ভালোবাসাই আমাকে শক্তি যোগাবে দীপুদা। একটা অনুরোধ, তুমি এমন কিছু করো না যাতে তোমার মাথা হেট হয়ে যায়। তুমি যে আমার গর্ব, আমার সেই গর্বটুকু তুমি ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না দীপুদা, ধুলোর সঙ্গে মিশিয়ে দিও না দীপুদা। এই ক্যাসার দেন, ক্যাসার দেন। জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও, জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও।
শুধু ভালোবাসা দিও। কিছু ভাবতে হবে না বাবু, আপনি পল্লীতে থাকুন আর ওই মাদ্রাসে থাকুন, আমি যতক্ষণ আছি আপনার স্বার্থ এতটুকু পূর্ণ হতে দেব না। সে আমি জানি বিনোদ, আর জানি বলেই তোমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছি। তবে সাহায্য করে বলছিল ইদানিং রেল পুলিশটা কি বড্ড বাড়াবাড়ি আরম্ভ করছে। রেল পুলিশ চাঁদির জুতো মেরে বেটাদের থুতো মুখ ভূত করে দিতে কতক্ষণ বাবু, আর ইতিপূর্বে সে কাজ তো আপনি বহুবার করেছেন। হ্যাঁ করেছি, তখন দিনকাল অন্যরকম ছিল। লরি দাঁড় করিয়ে মাল তুলেছি, রেল পুলিশ ঠিকানায় লরিতে মাল তুলে দিতে সাহায্য করেছে। কিন্তু তাছাড়া আগের মতো আর সময় নেই। আপনিও অযথা ভয় পাচ্ছেন স্যার, ওই জেলার পুলিশের বড় কর্তা হচ্ছেন আপনার জামাই। তুমি বুঝতে পারছো না বিনোদ, এই সমাজে আমার একটা বিরাট মর্যাদা আছে। চোরাই মাল ধরা পড়লে আমার মান মর্যাদা শুধু নষ্টই হবে না, কল্যাণের মাথাও হেড হয়ে যাবে। আগে বেপরোয়া ভাবে কাজ করেছি, কিন্তু এখন সেটা কি সম্ভব? বিনোদ, মাকে বিড়ি টানতে উনি গেল। তুই কি জানো না ওই বিড়ি বিক্রি করে আমাদের অভাবী সংসার চলে? কেন কেন তাহলে অমানুষের মতো কাজ করে? তোমার মধ্যে কি মানুষের নয়? এখন যদি লাগিয়ে দেই, আমার 25 টাকা যে 1 বছর হলো পরে আছে, চোর মারাও তো সস্তা নয়। 25 টাকায় 1 বছর হলো পরে আছে। আরে আজ নয় কাল, আরে কাল হবে না, ওই পরশু বলে কাটাচ্ছেন। দেবার নামটি নেই। আরে আমি হাতে পেয়ে কেটে নিয়েছি, পেশ করেছি। আপনার যা খুশি আপনি করতে পারেন মশাই। তুমি কিন্তু কথা বাড়াচ্ছ বিনোদ। আরে জান মশাই জান, যে ধার খেয়ে ধার শোধ করতে পারছেন না তাদের আবার বড় বড় কথা। ওই ধারি বোনটা রাত 10টার সময় এসে বিনোদ দা, ও বিনোদ, কি বললি? দীপক, আমার চোখের সামনে একটা নিরহ লোককে এইভাবে মারবে তুমি? তোর কথা দরকার নয়। জানো আমি তোমাকে কি করতে পারি? জানি দূরে চুরে বাঁচছো তো ভাই, আপনি আবার কিছুই করতে পারবেন না। কি বললে? কি বললে তুমি? আপনি হতে পারেন এই গ্রামের ধনী লোক, কিন্তু আমি আপনার খাস তালুকের প্রজা নয়। আপনার বস্তিতে মারা থাকি, যদি না থাকতে দেন তাহলে অন্যত্র চলে যাবো। পারেন আপনি? আপনাকে অপমান করছে বাবু, বেচারি স্পর্ধা। ওয়েট ওয়েট বিনোদ, বিনোদের কাছে কত টাকা পাবে তুমি? ওরা পাবে না স্যার,
আমি আরো 15 টাকা। তুমি চুপ করো বিনোদ। কাজটা তুমি সত্যি অন্যায় করেছ দীপক। একই গ্রামে বাস করে ঝগড়া বিবাদ করা ঠিক নয়। আচ্ছা ঠিক আছে, তোমার পাওনা টাকা আমি দিয়ে দিচ্ছি। বিনোদ, স্যার এদিকে আসো। স্যার বলেন। আচ্ছা স্যার, আচ্ছা যাও। আচ্ছা স্যার। কোথায় আচ্ছা। পাঠালেন ওকে? আছে, একটা কাজে পাঠিয়েছি। আচ্ছা দীপক, তুমি শিক্ষিত বুদ্ধিমান হয়েও এইভাবে বেকার ঘুরে ঘুরে এনার্জি নষ্ট করছো কেন? একটা ব্যবসা করলেও তো দুটো পয়সা রোজগার হয়। ইংরেজিতে প্রবাদ আছে, আইডল ব্রেন ইজ ডেভিল ওয়ার্কশপ। দেশের যুব শক্তি এইভাবে অপচয় হলে সে জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ব্যবসা করতে হলে মূলধন চাই। মূলধন, আই মিন টাকা। আমি যদি টাকা দেই, ব্যবসা করবে তুমি? আপনি দেবেন টাকা, কিন্তু কি স্বার্থে আমাকে আপনি টাকা দেবেন? স্বার্থ। ইয়ং ম্যান, এই পৃথিবীতে সবাই কিন্তু স্বার্থের দাস নয়। তাছাড়া তোমার বাবা আমার বন্ধু ছিলেন। আমি ভেবেছিলাম তোমার বাবাই হয়তো আমার কাছে সাহায্যের জন্য আসবে, কিন্তু এলো না। বাবা আপনার বন্ধু ছিলেন? কই, বাবা তো কোনোদিন আমাদেরকে বলে নেই। বলবে না, কারণ শিবনাথ হয়তো আজও ভাবছে তার দুর্ভাগ্যের মূলে আছি আমি। যাকে আমার কর্তব্য আমি করে যাব। লোকে যা খুশি ভাবুক, আমার কিচ্ছু যায় আসে না। এই নাও, এই নাও, এই খামটার মধ্যে 2000 টাকা আছে। কিন্তু এতগুলো টাকা আপনি কোন স্বার্থে, কোন বিশ্বাসে আমাকে দিবেন? বিশ্বাস। কথাটা কি জানো দীপক? তোমরা আমাকে যত নিকৃষ্ট জীব ভাবো, বোধ হয় আমি ততটা নিকৃষ্ট নই। মানুষকে, বিশেষ করে এই তরুণ সমাজের উপর আমার অগাধ আস্থা আছে। তোমরাই তো দেশ ও জাতির ভবিষ্যৎ। ধরো ধরো, এই খামটা নাও, ধরো। এই, কিন্তু স্যার, ওই টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করবে, প্রয়োজন হলে আরো দেবো। আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করো। আস্তে আস্তে। আশ্চর্য ব্যাপার, সঞ্জয় সেনের মনটা যে এত উদার আমি বুঝতে পারি। আমি ভাবতাম লোকটা নিষ্ঠুর, অহংকারী, আত্মসুখ সর্বস্ব, কিন্তু ওনার ব্যবহারে সে ধারণা আমার পাল্টে গেল। বাইরের ব্যবহার দেখে মানুষকে বিচার করতে যাওয়া ঠিক দীর্ঘ না। দীপকদা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল, বলতে ঠিক ভরসা পাচ্ছি না। কথাটা শুনে তুমি আমার চটে যাবে না তো? মানে কথাটা শুনে তুমি যদি রেগে যাও? না না, কি বলতে চাও বলো। তোমাকে দেখলেই আমার ভীষণ ভয় হয়। মনে হয় তোমার মধ্যে যেন আগ্নেয়গিরি লাভার স্রোত বইছে, যে কোনো মুহূর্তে দাবানল হয়ে জ্বলে উঠবে তুমি। মনে হয় তোমার মধ্যে বিক্ষুব্ধ আত্মা একটা কিছু করবার জন্য ধক করছে। তাই নাকি? তোমার ভয় নেই চন্দন, আমি তোমাকে অভয় দিচ্ছি। বলো কি বলতে চাও। ইয়ে মানে দীপকদা, দীপাকে 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 আমি বিয়ে করতে চাই দীপকদা। অবশ্য তোমাদের যদি সম্মতি থাকে, আমি হোমগার্ডে চাকরি পেয়েছি, ১.৫ মাসের জন্য ট্রেনিংয়ে যাচ্ছি, ফিরে এসে আমি বিয়ে করব। দীপারও সম্মতি আছে, কিন্তু তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তো কিছু করা যাবে না। হ্যাঁ, আমার অমত নেই, কিন্তু তোমার বাবা কি রাজি হবে? বাবার অমতে আমি বিয়ে করব।
আমার যেখানে পুষ্টিং হোক সেখানে দীপাকে নিয়ে চলে যাব। বাবা যদি সম্মতি নাও দেয় সে বিয়ে আটকাবে না। আমরা কিন্তু তোমাদের দাবি দাওয়া পূরণ করতে পারবো না ভাই। কোনো দাবি নেই আমার, তোমরা শুধু শাখা সিঁদুর দিয়ে বিয়েটা পরিয়ে দিবে। আমি আসছি দীপুদা। 9:36 আমার ট্রেন, কথাটা তুমি দীপাকে জানিয়ে দিও। যাক, একটা ভাবনা থেকে অন্তত রেহাই পেলাম। ছেলে হিসেবে চন্দন খুবই ভালো, বদমাস হলো ওর বাপটা। এই টাকা দিয়ে যে কোনো একটা ব্যবসা শুরু করবো। সুব্রতর সাথে আলোচনা করে স্যার, এই লোকটা আমি মাল কিনতে যাচ্ছিলাম, আমাকে ছুরি দেখিয়ে 2000 টাকা ছিনতাই করে নিয়েছে। লোকটাকে গ্রেফতার করুন স্যার, স্যার লোকটাকে আপনি গ্রেফতার করুন। বাজে কথা বলবে না বিনোদ, তুমি নিজে যেমন একটা বদমাইশ। এই তুমি বলতে চাও আর অভিযোগ মিথ্যে, শুধু শুধু তোমার নামে ওই বদনাম দিচ্ছে। মায়ের চোটে বাপের নাম করিয়ে দেব। এই সমাজ বিরোধী মাস্তানদেরকে কিভাবে শাস্তি করতে হয় এই গদাধর বাবু ভালো করেই জানে। হ্যাঁ, টাকা যদি নিয়ে থাকো ভালো ভালো ফেরত দাও। বিশ্বাস করুন স্যার, আমি ওর টাকা নেইনি। ও আজে বাজে কথা বলছিল বলে ওকে আমি মেরেছি। ওর টাকা আমি নেইনি। আমি তোমাকে সার্চ করব, টাকা যদি পাওয়া যায় তোমার বাপের নাম ওই ফাঁকের ভিতরে ছেড়ে দেব। হ্যাঁ, তারপরে কথা বল। এটা কি কি আছে খামের মধ্যে? কোথায় পেয়েছ এই খাম? কি হলো এই খামটা? এই খামের মধ্যে আমার 2000 টাকা স্যার। এই খামটা একটু আগে আমাকে সঞ্জয় বাবু দিয়ে গেছেন। আমার কথা বিশ্বাস না হয় চলুন সঞ্জয় বাবুকে জিজ্ঞাসা করুন। সঞ্জয় বাবু যদি বলে এই টাকা দীপককে আমি দেইনি। কিন্তু সঞ্জয় বাবু, কি ব্যাপার অফিসার? এই যে মিস্টার সেন, এই ছেলেটা বলেছে এই খামটা একটু আগে আপনি ওকে দিয়ে গেছেন। সত্যি কি খামটা আপনি ওকে দিয়েছেন? খাম আমি দিয়েছি। তুমি কি গাঁজা টাজা টেনে এসেছ ছোকরা? আমি কেন খাম দিতে যাব? তাছাড়া ওর সঙ্গে তো আমার দেখাই হয়নি। কি আছে ওই খামটার মধ্যে? আমার 2000 টাকা স্যার। আমি মাল কিনতে ওই শহরে যাচ্ছিলাম, আমাকে ছুরি দেখিয়ে 2000 টাকা ছিনতাই করে নিয়েছে। আপনি তাহলে খামটাকে দেননি? না অফিসার, কাকাই কি আমাকে কামড়াচ্ছে যাকে তাকে টাকা দিতে যাব? হাতে নাতে ধরা পড়ে বেটা সাফাই গাইছে। এরা হচ্ছে উঠতি মাস্তান। কঠোর হস্তে এদেরকে দমন করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে অফিসার। সঞ্জয় বাবু কাইন্ডলি এদিকে শুনুন। এই কি শুনবে, কি শুনবে? আচ্ছা, কি বলতে চাও বলো। চল শালা থানায়, তোর কত তেল হয়েছে আমি দেখব। এই সঞ্জয় বাবু, আপনি থানায় এসে ডায়েরিটা করে দিয়ে যাবেন। ওর কাছে 2000 টাকা আছে, আপনি তার সাক্ষী। এই আমার ওই বলে বছর 3 আগে। অফিসার, কম পক্ষে যেন 3 বছরের শাস্তি হয় এই ব্যবস্থা করেন গে। ইয়েস, সেই চেষ্টা তো আমি অবশ্যই করব। আমার ওয়াইফ কি বলে
জানেন বলো। বলে তোমার মনটা বাড়ি কোমল ভদ্রাবয়কে আমি দেখিয়ে দেব আর প্রয়োজনে আমিও কঠোর হতে জানি। হ্যাঁ এই আই সালাম আই। স্যার স্যার আপনার গালটা স্যার রক্তবরণ হয়ে গেছে, শালার গায়ে যেন অসুরের শক্তি। ওই বেটাকে আমি 3 বছরের জেলের গানি টানিয়ে আনবো। তবে আমার নাম সঞ্জয় সেন। এরা হচ্ছে সমাজ বিরোধী। কঠোর হস্তে এদেরকে দমন করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এসো বিনোদ, শুনুন স্যার, থানায় যেতে হবে। আমগর আবার থানায় যেতে হবে। আরে বুদ্ধিটা কিন্তু বাতলিয়েছেন ভালোই, থানায় যেতে হবে। আমি 1.5 মাসের ট্রেনিং এ যাচ্ছি। দীপা, চন্দনদা, আমার চাকরি হয়েছে। আমি 1.5 মাসের ট্রেনিং এ যাচ্ছি। রিপোর্টটা কি হয়ে গেছে। আমি চাকরি থেকে আসলেই তোমার আমার বিয়ে হয়ে যাবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ। দাদা সম্মতি দিয়েছে? এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যে তোমার কণ্ঠে একটি সুন্দর গান শুনিয়ে দাও। ঠিক আছে, গাইছি। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছে আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছে আমি, তোমারই ছিলাম, তোমারই আছে আমি, তোমারই ছিলাম। এই বুকে প্রাণ করে রাখবো তোমার, এই বুকে প্রাণ করে রাখবো তোমার, যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবার চাও। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
পাচ্ছি না এই 1.5 মাস আমি কেমনে ভাবে অতিবাহিত করব। তুমি শুধু একটিবার বলো, ওগো সাধবী সতীর শিরকুলমণি, তোমার প্রেমের দুয়ারে আজ আমি করুণার ভিখারি। শুধু একটিবার বলো তুমি কবে কখন আমার সঙ্গে আসবে। ঠিক আছে চন্দনদা, তুমি ট্রেনিং শেষ করে ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় তোমার জন্য শুধু পথ চেয়ে থাকবো। ঠিক আছে, আমি তাহলে আসি। তুমি হাসি মুখে আমাকে বিদায় দাও, আমি যেন ভালোভাবে ফিরে আসতে পারি। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও, জানাইও ঠিকানা গো, জানাইও ঠিকানা। বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও, জানাইও ঠিকানা গো, জানাইও ঠিকানা। তোমার আশায় বন্ধু আমি থাকবো পথ চাইয়া, অদিন সুদিন 12 মাসে দুই নয়ন ভিজাইয়া গো, দুই নয়ন ভিজাইয়া। তোমার আশায় বন্ধু আমি থাকবো পথ চাইয়া, অদিন সুদিন 12 মাসে দুই নয়ন ভিজাইয়া গো, দুই নয়ন ভিজাইয়া। অবলারে সরল প্রাণে দাগা দিও না, চিঠি দিও পত্র দিও, জানাইও ঠিকানা গো, জানাইও ঠিকানা। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও, জানাইও ঠিকানা গো, জানাইও ঠিকানা। তোমার আশায় বন্ধু আমি থাকবো পথ চাইয়া, অদিন সুদিন 12 মাসে দুই নয়ন ভিজাইয়া গো, দুই নয়ন ভিজাইয়া। পানি হইলে বন্ধু আমি যাইতাম তোমার সঙ্গে, মনের কথা কইতাম আমি নদীর তরঙ্গে গো, নদীর তরঙ্গে। সময় হইলে চইলা আইসো, দেরি কইরো না, চিঠি দিও পত্র দিও, জানাইও ঠিকানা গো, জানাইও ঠিকানা। বিদেশে গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না, চিঠি দিও পত্র দিও, জানাইও ঠিকানা গো, জানাইও ঠিকানা, জানাইও ঠিকানা গো, জানাইও ঠিকানা। তুই কল্যাণের ঠিকানা বলেছিস শিবনাথ রায়কে? লোককে সারা লঙ্কাতে লঙ্কাতে কল্যাণগড় পর্যন্ত ধরা করেছিল, কাঁদুনি গাইছিল, আমার এই দীপকে ছিনতাই গেছে ধরা বলেছে। আপনি একবার জন্তুর ঠিকানাটা দিন, ইচ্ছে হচ্ছিল একটা চর বসিয়ে দে। ছোট বাবুর ঠিকানা দিয়েছেন? ঠিকানা দেব আমি তোর মতো গারল ধুলো পায়ে হতভাগাকে দূর করে দিয়েছি, আরো বলে দিয়েছি
একটা সমাজ বিরোধী মস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আরো বলে দিয়েছি, আর কোনোদিন তুমি আমাদের বাড়িতে আসবে না। আপনি কি মানুষ? একটা রুগ্ন অসুস্থ মানুষ তার ছেলের খোঁজ করতে আপনার কাছে এসেছিল। ও ভাই, 22 বছর আগের কথা কি আপনার মনে নেই? থাকার কথাও নয়, কারণ ধনবান মানুষেরা তাদের অতীতকে ভুলে দেওয়ার চেষ্টা করে। এটাই হচ্ছে তাদের চরিত্রের বৈশিষ্ট্য। আমি তোকে সাবধান করে দিচ্ছি। ভাই, মনে পড়ে বাবু, বহুদিন আগে এক ভাঙা ঘরের সামনে হাত জোড় করে বলেছিলেন, আপনার ছেলেকে আমাকে ভিক্ষে দিন প্রতিমা দেবী, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো বলেছিলেন। হ্যাঁ বলেছিলাম, তাই বলে আরো বলেছিলেন ছেলেকে প্রতি মাসে দেখিয়ে নিয়ে যাবেন। অর্থের অহংকারে দুপায়ে মারিয়ে দিচ্ছেন বাবু। আমি তোকে সাবধান করে দিচ্ছি। আমার কল্যাণের কানে যেন সব কথা কোনোদিন না যায়। নগদ 5,000 টাকা দিয়ে আমি ওই ছেলে কিনে এনেছি। ওই ছেলের উপর ওদের কোনো দাবি নেই। টাকা দিয়ে কিনে এনেছেন? টাকাই কি পিতৃত্বের অধিকার পাওয়া যায় বাবু? তাহলে আপনি তো একটা ছেলের লাভের আশায় হাজার হাজার টাকা খরচ করেছিলেন, ভেবেছিলেন সন্তানের পিতা হবে। চিৎকার করে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না বাবু। আমার যদি সহস্র কণ্ঠ থাকতো তাহলে সহস্র কণ্ঠে আমি বলতাম, আপনারা ধরিয়া খেলার প্রতি ছুটি দিতে জানেন, বিবেকে আপনাদের একটুকুও বাঁধে না। ও ভাই, হারামজাদাটাকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিতাম, আমি শুধু এই কল্যাণের জন্য। সোয়াদটাকে আমি আগেই বাড়ি থেকে তাড়াতাম। বৌমাকে বলবো লোকটাকে যেন আজই বাড়ি থেকে